পুতিনের চীন সফর নিয়ে আমাদের সাথে আছেন বিশেষ অতিথি আইনার ট্যাঙ্গেন, সিআইজিআই এর বিশেষ ফেলো এবং এশিয়া ন্যারেটিভসের চেয়ারম্যান, যিনি বেইজিং থেকে সরাসরি যুক্ত আছেন। মিস্টার ট্যাঙ্গেন, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ। এখন প্রেসিডেন্ট পুতিনের এই সফরটি হচ্ছে ঠিক প্রেসিডেন্ট ট্রাম্পের উচ্চ প্রোফাইল বেইজিং সফরের পরপরই। এই সম্মেলনের সময়টা কতটা গুরুত্বপূর্ণ এবং চীন ও রাশিয়া, যুক্তরাষ্ট্র ও বিশ্বকে কি বার্তা দিচ্ছে? আচ্ছা টম, আপনাকে হতাশ করতে চাই না, কিন্তু এই বৈঠকটি আসলে ফেব্রুয়ারিতেই নির্ধারিত হয়েছিল। এবং আসলে আপনি যদি মনে করেন, ডোনাল্ড ট্রাম্পই তার সময়সূচি পরিবর্তন করেছিলেন। তিনি গত মাসে আসার কথা ছিল, তিনি এই মাসে এসেছেন। এটা কেবল কাকতালীয়। মনে রাখবেন, এটা চীন ও রাশিয়ার মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তি স্বাক্ষরের 25তম বার্ষিকী। তাই এটা 25 বছর আগে পরিকল্পনা করা হয়নি। যেমন আমি বলেছি, মানুষ এই শুভেচ্ছা বিনিময় এবং এর তাৎপর্য নিয়ে তুলনা করছে, কিন্তু আসলে এটা পরিকল্পিত ছিল না। এটা কেবল পরিস্থিতির কারণে এমনটাই হয়েছে। প্রেসিডেন্ট জিনপিং ও পুতিন দ্বিপাক্ষিক সম্পর্ককে শীর্ষে বলে অভিহিত করেছেন। এই অংশীদারিত্ব রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিকভাবে কতটা গভীর? আসলে এটা একেবারেই স্বাভাবিক একটা আপনার কাছে আছে বিশ্বের 1 নম্বর সম্পদ সমৃদ্ধ দেশ রাশিয়া, এবং তারপর আছে 1 নম্বর উৎপাদনকারী দেশ চীন। আগে যুক্তরাষ্ট্র চিন্তিত ছিল যে ইউরোপ এবং রাশিয়া একত্রিত হয়ে যাবে এবং তখন তারা যুক্তরাষ্ট্রের জন্য এক শক্তিশালী প্রতিপক্ষ হয়ে উঠত। কিন্তু তার বদলে তারা আরো শক্তিশালী এক প্রতিপক্ষ তৈরি করেছে, অর্থাৎ রাশিয়া ও চীনের জোট। অতীত ইতিহাসের দিক থেকে দেখলে তাদের সম্পর্কে উত্থান পতন ছিল, কিন্তু সম্প্রতি পরিস্থিতি বেশ উন্নতির দিকেই গেছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার পর থেকে, যখন মূলত তারা বিদেশে থাকা রাশিয়ান অর্থ বাজেয়াপ্ত করেছিল এবং রাশিয়ান ব্যবসাগুলোকে সুইফট সিস্টেম, যেটা আন্তর্জাতিক ব্যাংকিং লেনদেনের জন্য ব্যবহৃত হয়, ব্যবহার করতে দেয়নি। তাই তারা বাধ্য হয়েছিল অন্য কোথাও সমাধান খুঁজতে। চীন তখন পাশে ছিল, তারা চীনের সঙ্গে ব্যবসা করছিল। স্পষ্টতই চীনের তেল দরকার, তাদের খনিজ দরকার। রাশিয়া আসলে অনেক কিছুই সরবরাহ করতে পারে, এবং বাস্তবে রাশিয়ার চীনের সঙ্গে বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে। অন্যদিকে চীন সত্যিই উপভোগ করে যে তাদের একটি সীমান্ত আছে, একটা সীমান্ত যেখানে কেউ হস্তক্ষেপ করতে পারে না। এই মুহূর্তে যখন আপনি সারা বিশ্বে তাকাচ্ছেন, যুক্তরাষ্ট্র পানামায় পদক্ষেপ নিচ্ছে, হরমুজ প্রণালীতে বিশৃঙ্খলা চলছে, এবং আরো কিছু জায়গায় দুর্বলতা দেখা দিতে পারে। অন্যান্য এলাকায় যেখানে চোখ পয়েন্ট রয়েছে, যেমন মালাক্কা প্রণালী, চীন চায় যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে এবং এমন একজন প্রতিবেশী থাকা যার কাছে তাদের প্রয়োজনীয় অনেক কিছু আছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। এটা এমন কোনো পরিস্থিতি নয় যেখানে একজন জুনিয়র পার্টনার আর একজন সিনিয়র পার্টনার। এটা হলো দুজন প্রতিবেশী যারা একে অপরকে সাহায্য করছে খুব কঠিন সময়, যখন তারা পাড়ার বাইরের কারো দ্বারা আক্রমণের শিকার হচ্ছে। স্যার, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মধ্যপ্রাচ্যে যুদ্ধ অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন, আর পুতিন বলেছেন রাশিয়া চীন সম্পর্ক এখন এক নজিরবিহীন পর্যায়ে রয়েছে। আপনি কি মনে করেন বেইজিং ও মস্কো নিজেদেরকে একসাথে বিকল্প কূটনৈতিক শক্তি হিসেবে গ্লোবাল সংকট সমাধানে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে? না, আসলে হ্যাঁ, ঠিক আছে। তো যুক্তরাষ্ট্রের কাজ করার পদ্ধতি, যেমন আমরা, হলো হুমকি দেওয়া, তারপর বিকেলে বলা যে আলোচনা দারুণভাবে চলছে। এটা এখনো সেই পর্যায়ে পৌঁছায়নি যেটা বলা হচ্ছিল এই যুদ্ধের অবসান ঘটবে। এবং এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প কোণঠাসা অবস্থায় আছেন। বিরোধপূর্ণ ব্যাপার হলো, রাশিয়া ও চীন, যারা যুক্তরাষ্ট্রের খুব ঘনিষ্ঠ বন্ধু নয়, এমন এক অবস্থানে আছে যেখানে শেষ পর্যন্ত তাদেরই যুক্তরাষ্ট্রকে এই সমস্যার সমাধানে সাহায্য করতে হবে। আর এর মানে হচ্ছে এমন একটা দল গঠন করা যাদের ওপর ইরানিরা বিশ্বাস করতে পারে। শেষ পর্যন্ত মূল চুক্তি ভেঙেছিল যুক্তরাষ্ট্রই, পারমাণবিক চুক্তি, এবং তারপর তারা ইরানকে একবার নয় 2বার আক্রমণ করেছিল যখন তারা শান্তি আলোচনা চালাচ্ছিল। যে কেউ আপনাকে আক্রমণ করতে যাচ্ছে, তার সঙ্গে বসে আলোচনা করা খুবই কঠিন। রাশিয়া, চীন ও অন্য দেশগুলোকে এমন পথ খুঁজতে হবে যাতে সবার মাঝে বিশ্বাসের পরিবেশ গড়ে ওঠে। তাদের অবশ্যই ইসরায়েলকেও এতে যুক্ত করতে হবে। সমস্যা হচ্ছে, ইসরায়েলের কাছে আনুমানিক 120টি বা তারও বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে, এবং এটা মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি দেখা সত্যিই কঠিন। যতক্ষণ না হয় সবাই পারমাণবিক অস্ত্র পায়, তখন আবার পারমাণবিক যুদ্ধের ঝুঁকি থাকে, অথবা
কেউই এগুলো না রাখে। আর সেটাই সবচেয়ে নিরাপদ বিকল্প হবে, কিন্তু সেটা অর্জন করতে অনেক পরিশ্রম এবং আরো অনেক সময় লাগবে। আর স্যার, চীন নিজেকে বিশ্ব সহযোগিতা ও মুক্ত অর্থনীতির সমর্থক হিসাবে তুলে ধরছে, যেখানে রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত। মস্কোর সাথে ঘনিষ্ঠতা বাড়িয়েও বেইজিং কি আদৌ তার বৈশ্বিক অর্থনৈতিক স্বার্থ টিকিয়ে রাখতে পারবে? আসলে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাদের একটা খুব সফল বৈঠক হয়েছে এবং তারা নিজেদের লাল রেখাগুলো ধরে রেখেছে। স্পষ্টতই তারা তাকে কিছু প্রতিশ্রুতি দিয়েছে, কারণ তিনি প্রস্তুত। আন্তর্জাতিক সম্পর্কের মূল ভিত্তি হিসেবে টুইটের বদলে প্রক্রিয়ার ভাষায় কথা বলা শুরু করার প্রয়োজনীয়তা রয়েছে, এবং এটা ট্রাম্পের জন্য সম্পূর্ণ নতুন একটা বিষয়। তিনি আসলে কখনো এরকম ধরনের আগে কখনোই সত্যিকার অর্থে মনোযোগ দেননি। তাই চীন সবই ভালোভাবেই নিয়ন্ত্রণ করছে। আসলে এটা চীনের জন্য একটা মোড় ঘোরানোর মুহূর্ত ছিল, যেখানে আপনি দেখছেন সারা বিশ্বের অসংখ্য নেতা চীনে আসছেন, বেশিরভাগই অর্থনৈতিক সুযোগ সুবিধার কারণে। সবাই বুঝতে পারছে যে চীন অনেক প্রযুক্তি ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। তাদের অবশ্যই বাজার আছে, উৎপাদন ব্যবস্থা আছে, আর আপনি জানেন, মানুষ ব্যবসা করতে চায়। এখন যুক্তরাষ্ট্রে গেলে পরিস্থিতি খুবই অনিশ্চিত। কমপক্ষে চীনে আপনি যা দেখেন সেটাই পান। আর তাই চীনের 200টি বোয়িং বিমান কেনার সিদ্ধান্ত, এটি যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে একটি বড় সংকেত। আপনি কি এটিকে শুধুমাত্র একটি অর্থনৈতিক চুক্তি হিসেবে দেখেন, নাকি চলমান বৈশ্বিক প্রতিযোগিতা ও শুল্ক আলোচনা চলাকালীন এটি একটি কৌশলগত কূটনৈতিক ইঙ্গিত? আমি মনে করি তারা যেভাবে ট্রাম্পকে সামলানোর চেষ্টা করছে সেটাই এখানে দেখা যাচ্ছে। সে খুব লেনদেন কেন্দ্রিক একজন ব্যক্তি, এবং তারা বলছে ঠিক আছে, আমরা 200টি বিমান কিনবো। তারা চায় ট্রাম্প যেন আর আগুন ছড়ানো বা উস্কানিমূলক কথা না বলেন, বা চীনকে হারানো ও আরো শুল্ক আরোপ করার দাবি না করেন। তাই তারা চেষ্টা করছে তাকে বোঝাতে যে তুমি যদি এটা করো, আমরা ওটা করব। এভাবেই আমরা একটা সম্মানজনক সম্পর্ক বজায় রাখতে পারি। স্পষ্টতই ট্রাম্প এখন প্রতিরক্ষামূলক অবস্থানে আছেন। তিনি বিচার বিভাগকে রাজি করিয়েছেন যেন তার আর্থিক অনিয়ম ও এ ধরনের বিষয়গুলোর জন্য তাকে অভিযুক্ত করা না যায়। এমনকি তার সন্তানদেরও অডিট করা যাবে বা, আমি এটা বুঝতে পারিনি। সে খুব চেষ্টা করছে নির্বাচনী এলাকা নিজের সুবিধা মতো সাজাতে। এমনকি হুমকি দিয়েছে আইস বা বর্ডার প্যাট্রোলকে ভোট কেন্দ্রে পাঠানোর, তাত্ত্বিকভাবে যেন দরিদ্র অভিবাসীদের দেখাশোনা করা হয়। কিন্তু আসলে ভোটারদের ভয় দেখানোর জন্যই এটা করা হচ্ছে। তার জনমত জরিপে ফলাফল অনেক নিচে। আসলে ইতিহাসে কোনো প্রেসিডেন্টের জনপ্রিয়তা এটাই সর্বনিম্ন। তাই তার জেতার কোনো আশা নেই বললেই চলে। কিন্তু হয়তো শি জিনপিং ঘোষণা করেছেন যে তিনি নির্বাচনের ঠিক আগে আমেরিকায় আসবেন, এবং তার সঙ্গে আরো কিছু বিষয় আসতে পারে। তাহলে এমন একটা পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে তার জন্য আসলে একটা বাঁচার সুযোগ বা অন্তত কিছুটা আশা তৈরি হতে পারে, যাতে তিনি এই মধ্যবর্তী নির্বাচনে অন্তত একটি বা দুটি কক্ষ ধরে রাখতে পারেন। আমি মনে করি না এটা সম্ভব, কিন্তু হয়তো এটাই একমাত্র সুযোগ বলে তিনি মনে করেন। Perhaps this is the only chance he thinks he has.